অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। জাতির উপর থেকে ফ্যাসিবাদের ছায়া সরেছে মন্তব্য জামায়াত আমিরের। সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তার ও বিচারের দাবি এনসিপি। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। দলের বিশ্বস্ত কাউকে নির্বাচনের পক্ষে শীর্ষ নেতারা, সিদ্ধান্ত নীতি নির্ধারণী ফোরামে। বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। রাজধানীর কাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত আরও 2 জন। অস্ত্রসহ একজনকে আটক করেছে এলাকাবাসী। সরকারের থাকা অবস্থায় কেন এইসব লোকজন এখনো কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধি করে? ইউসুফ ভাই থেকে একটু অসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। মতিঝিলে মেট্রো স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার, নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এক পথচারী আহত। আমদানি বৃদ্ধি ও ঋণ পরিশোধের চাপে আবারও অস্থির ডলারের বাজার। সাময়িক বলছে বাংলাদেশ ব্যাংক, কারসাজি আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ। ভারতের জেনজি আন্দোলনকারীদের অভিনব ও উদ্ভট কর্মকাণ্ডের রিলস ও মিম বিশ্বজুড়ে আলোচনায়। পরামর্শের জন্য তরুণদের ধন্যবাদ জানিয়ে মোদির ভিডিও বার্তা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এর আগে শুক্রবার বিকেল 5টা 1 মিনিটে সংসদ সচিবালয়ে স্পিকার তার পদত্যাগপত্রটি গ্রহণ করেন। ব্যক্তিগত অসুস্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরু দায়িত্ব পালন করা সম্ভব নয় বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বিকেলেই সংসদ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন। গত 2 দিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। হঠাৎই আলোচনায় আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি। 2 দিন ধরে চলে নানা জল্পনা। তার মধ্যে অনেকটা নিশ্চিত হয়ে যায় শুক্রবারই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমও সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরেন শুক্রবার দুপুরে। এর কয়েক ঘন্টার মধ্যে বিকেল 4টার দিকেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেটি সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর বিকেল 5টা 1 মিনিটে গ্রহণ করেন স্পিকার। পদত্যাগপত্রে নিজের গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন জানান তিনি। বাইপাস সার্জারি হয়েছে উল্লেখ করে পদত্যাগপত্র লেখেন স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্তের বিষয়টিও। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন থাকেন। এসব শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি তার পদত্যাগপত্রে। এই অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করেছেন। এরপরই সংসদ ভবনে জরুরি সংবাদ সম্মেলন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি জানান। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন
5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। 3 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রশ্ন উত্তরের সুযোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করা হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, মাফিয়া আমলে নিয়োগ পেলেও বর্তমান নির্বাচিত সরকারের প্রতি তিনি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেরিতে হলেও ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া সরে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। রাষ্ট্রপতির পদত্যাগের পর জরুরি ব্রিফিংয়ে তিনি আরও বলেন, 24-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে জামায়াত কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। আলাদা সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পরপরই জরুরি সংবাদ সম্মেলন ডাকেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মিন্টো রোডের বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। ব্রিফিংয়ে বিরোধী দলীয় নেতা বলেন, এই পদত্যাগের ফলে জাতি ফ্যাসিবাদের ছায়ামুক্ত হলো। পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামতকারীকে দেখতে চায় না বলেও জানান তিনি। দেরিতে হলেও জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশের সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। রাষ্ট্রপতির পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ব্রিফিংয়ে দলের সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেন, মোহাম্মদ শাহাবুদ্দিনকে সেফ এক্সিট দিতেই অসুস্থতার ন্যারেটিভ সাজানো হয়েছে। তাকে অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তিনি। শাহাবুদ্দিন চুপ্পু তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে, কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। জুলাই গণহত্যার দায় সাবেক এই রাষ্ট্রপতিকে নিতে হবে বলে সংবাদ সম্মেলনে জানায় বিরোধী দল। এই গণহত্যার বিচার নিয়ে এখন তাদের দায়িত্ব রয়েছে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কে হবেন নতুন রাষ্ট্রপতি? চারিদিকে নানা নাম শোনা গেলেও দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচন করতে চায় বিএনপি। নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। শীর্ষ নেতারা বলছেন, দল থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও নৈতিকতা সম্পন্ন বিশ্বস্ত কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিনের সময় থাকবে। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকারই। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। এখনও সংবিধান সংশোধন না হওয়ায় বিদ্যমান পুরনো পদ্ধতিতেই নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ 350 জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এমপিরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ।
সেই হিসেবে নিশ্চিত করে বলাই যায় সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির মেয়াদ ও সময়কাল কৌশলগত নানা দিক থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ। এটা করলে যা হয় কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের, ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। এই পরিবর্তনটা সংবিধানের ধারা অনুযায়ী হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের উপরে। সেখানে সঙ্গত কারণেই বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে আছে, তাদের মনোনীত প্রার্থী তিনিই তো নির্বাচিত হয়ে আসবেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানে আছে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান। আমাদের সংবিধানে নিয়মই আছে, রাষ্ট্রপতি যদি রিজাইন করে তাহলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হয় আনটিল দ্য ইলেকশন অফ নেক্সট প্রেসিডেন্ট। কিন্তু কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিএনপির মধ্য থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জোর আলোচনা। দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও আছেন আলোচনায়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়েও সম্ভাবনা বাদ দিচ্ছেন না অনেকে। এর বাইরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে। তবে দলীয় এবং রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোর দিচ্ছেন বিএনপি নেতারা। দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কারণ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থেকে হলে হয় কি, রাজনীতিবিদের পক্ষ কিংবা প্রতিপক্ষ উভয় দিকেই সম্মানবোধের একটা নৈতিকতা জন্মে নেয় ভেতরে। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশের চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে। দল নিজেরা পরামর্শ করে ঠিক করবে যে দলের থেকে যদি মনোনয়ন দেয়, দলের থেকে মনোনয়ন দিবে, নির্বাচন কমিশন একটা ফর্মালিটি আছে, ফর্ম ফিল আপ করে ইত্যাদি, তারপরে ইলেকশন হয় পার্লামেন্টে। আমরা মনে করি যে দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বলয়ের বাইরে অরাজনৈতিক কারো রাষ্ট্রপতি হবার সম্ভাবনাও নির্ভর করে অনেক সমীকরণের উপর। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত যে সিদ্ধান্ত মিলবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলের স্থায়ী কমিটির কাছ থেকেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী কাফরুলে দুর্বৃত্তদের এলো পাতাড়ি গুলিতে ইউসুফ আলী নামের এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ সময় অস্ত্রসহ একজনকে হাতে নাতে ধরেছে স্থানীয়রা। গোলাগুলির সময় এক দোকানি সহ দুজন আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রতিদিনের মতোই মিরপুর 13 নম্বর সেক্টরের ই ব্লকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবদল কর্মী। সে সময় আশেপাশে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন তারা। তাদের কাছে ওই এলাকায় আসার উদ্দেশ্য জানতে চান যুবদল কর্মীরা। যুবকদের জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ অস্ত্র বের করে গুলি করা শুরু করেন একজন। যখন আমরা ওদের পিছনে নেই, ওরা একটু জোরে ফোর্সফুলি হাইটা সামনের দিকে অগ্রসর হয়, কথা দাঁড়াইয়া বলতে চাইতেছে, চলে যেতেছে যে ভাই কি হয়েছে এরকম চলে যেতেছে। ইউসুফ ভাই আবার একটারে হাত ধরছে যে দাঁড়া, ভালোভাবে কথা বল। ইউসুফ ভাই থেকে একটু হসকে রাস্তায় নামে অস্ত্র বের করে গুলি করছে। ওর সাথে হয়তো আরো 4-5 জন ছিল। ওরা যার গুলিতে ইউসুফ মারা গেছেন তাকেই আটক করেছেন স্থানীয়রা। একজন পাকড়া হয়েছে। আমরা যখন আমার ছোট ভাই আমরা তো ওই ধরছে, আমরা ধরার কারণে লাস্টে ওকে ওর কাছে ছাড়ার জন্য, ও তো আমার ভাই তো মোটামুটি ভালো স্বাস্থ্যবান, ওর ধরার কারণে ওর কলাটা ধরছে, ধরার পরে ও করছে কি ঠেকায় বুকে এরকম ঠিক এই জায়গাটা গুলিবিদ্ধ 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের বুকের ডান পাশে গুলি লেগেছিল। কষ্টটা এখানে, যেখানে হাসিনা পতন হয়েছে, আমরা যে অনেক দিন ছিলাম রাস্তায়, টানা 3 দিন ছিলাম, তখন যদি গুলিটা খাইতো কষ্ট লাগতো না। কষ্টটা এখানেই লাগতেছে যে বর্তমান এখন এই সরকারের থাকা অবস্থায় কেন এইসব লোকজন যারা কারা কে বা মারছে, আমি নাম বলতে পারতেছি না, এইসব লোক এখনো কেন প্রকাশ্যে এরকম গুলিবিদ্ধ করে। ঘটনায় মাথার ডান পাশে গুলিবিদ্ধ কাঁচামাল ব্যবসায়ী কালাম সর্দার এবং পায়ে গুলিবিদ্ধ আরেকজন মনির হোসেন হাসপাতালে চিকিৎসাধীন। যে নেতৃত্ব গড়ে উঠছে, যে নেতৃত্ব প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এই সন্ত্রাসীদের, তাদেরকে টার্গেট কিলিং হচ্ছে। সুষ্ঠু বিচার হোক, আর জানি কারো মায়ের বুক যাতে খালি না হয়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।
রাজধানী মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট বোমাটি নিষ্ক্রিয় করে। এ সময় আইইডির স্প্লিন্টারে এক পথচারীর বাম চোখ ক্ষতিগ্রস্ত হলে তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রাজধানীর ব্যস্ততম এলাকায় কারা বোম রেখে গেছে তা শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মতিঝিল এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এভাবে আইডি নিষ্ক্রিয় করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। এ সময় সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বর্ষাকালে ছাতা মানুষের নিত্যসঙ্গী, সেই সুযোগে বড় ধরনের নাশকতা ঘটাতে ছাতার মধ্যেই ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস বা আইডি রেখে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 6টার দিকে রথযাত্রা যাওয়ার সময় কেউ একজন আনসার সদস্যদের পড়ে থাকা ছাতার বিষয়টি জানায়। মেট্রো স্টেশনের আনসার সদস্যরা ছাতার ভেতর লাইট দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে বোমটি উদ্ধার করে পুলিশ। ছাতার ভিতরে কেমন আলো জ্বলতেছে, এটা কেমন লাগতেছে একটু দেখেন প্লিজ। তখন মনে করেন স্যারকে ডেকে নিয়ে আসলো। স্যার বললো যে হ্যাঁ এটা তো দেখতে কেমন লাগতেছে। ওটা স্যার আবার ছবি উঠাইলো। প্রথমে একটু নাড়ছিলাম, নাড়ার পরে দেখি জিনিসটা একটু ভারী, এজন্য জিনিসটা আবার ওখানে রেখে দিয়ে আমরা পুলিশকে ইনফর্ম করি। জিনিসটাকে দূরে নিয়ে আসার পরে ওনারা নিষ্ক্রিয় করে দিয়েছে। মতিঝিলের মতো ব্যস্ততম এলাকায় বোম পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীদের নিরাপত্তায় সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী আছে, ওরা আসলো, ওরা এসে আপনার দেখে বলছে এখানে মানে ছাতার ভিতরে বোম পাওয়া গেছে। লালবাতি জ্বলার পরিপ্রেক্ষিতে এখানে আনসার ভাইরা ছিল, তারা আবার এটাকে সন্দেহ করছে, তা আমরা দেখে সরে গেছি। আইডিটি নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টার চোখে লেগে মিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হন। বাম চোখ ক্ষতিগ্রস্ত মিরাজুলকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত মিরাজুলের বাড়ি টাঙ্গাইলে। আমি আমার ওয়াইফের জন্যে ওই রাজধানী মার্কেট থেকে 3 পিস কিনা এই দিকে আসতেছিলাম। ও মতিঝিল সিটি সেন্টারে এসে ওই দিকে এসে রিক্সা ভাড়া দিছি, দাঁড়াইছি। ওই টাইমিংয়ে ওই বোমটা নিষ্ক্রিয় করছে। ওটা আমি বুঝিই নেই চোখে এসে কী লাগলো। পরে দেখি চোখ থেকে খালি জেলিয়া রক্ত বেরোতেছে। রিক্সা ভাড়া দেওয়ার পরে একটা শব্দ হলো, শব্দ হওয়ার পরে বাইরে চোখে এখন কী লাগলো আমরা বলতে পারলাম। চোখের আলো ফিরে পেতে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মিরাজুল। আমরা সরকারের কাছে তার ছোট পোস্টে চাকরি করে এটা সুচিকিৎসা আমরা দাবি করছি। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। নোয়াখালীতে দিন দিন বেড়েই চলেছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। সড়ক, বাজার, যানবাহন এমনকি নিজেদের বাসা বাড়িতেও নিরাপদ নন সাধারণ মানুষ। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি ঘটেছে হত্যার ঘটনা। বিশেষ করে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় আতঙ্কে জেলাবাসী। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ডাকাত একদিনেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের 3টি বাড়িতে ডাকাতি করে অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। শুধু ডাকাতি নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ডাকাতি ও ছিনতাইকারীরা ব্যবহার করছে নতুন নতুন কৌশল। বাসাবাড়ি থেকে সড়কে বিভিন্নভাবে টার্গেট করে ভুক্তভোগীদের সবকিছু লুটে নেন চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী। বোকা ছেলেরা কি করে, তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যে টাকা পয়সা সবগুলো নিয়ে চলে যায়। ওটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিছু লোক দেখা গেছে গ্রাম থেকে আসে বা প্রবাস থেকে আসে, তাদেরকে টার্গেট করে সংঘবদ্ধভাবে 5 থেকে 8 জন লোক তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। এরা গোড়া গাঁজা খায়, মনে হয় আপনার রাত মনে হয় হাইজাকি করে, ছিনতাই করে এবং কি পিস্তল লইলে ঘুরে, কারে মারবো, কারা ধরবো, কার থেকে চিন্তা করে নিবো, এই অবস্থা আর কি। গরিব মানুষ রিক্সা চালাই খাই, ডাকাতেরা ধরি আমার থেকেও গাড়ি লয়ে গেছে, আমার ছেলের থেকেও 3টা গাড়ি লয়ে গেছে। দিনের আলোয় হাটবাজার ও ব্যস্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতের পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, মাদকের টাকার যোগান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িয়ে পড়ছেন এসব অপরাধে, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রাণঘাতী হামলা কিংবা হত্যাকাণ্ডে। আটটার পর থেকে এই ছিনতাইকারীদের রাজ্য হয়ে ওঠে। মাদকের কারণে এই যে খুনগুলা হইতেছে, জায়গায় জায়গায় ছিনতাই হইতেছে। রাতলে চোরে গলে এই বিভিন্ন রকমের জিনিসপত্র, এটা হাঁস, মোরগ আর কারেন্টের তার পর্যন্ত কাটি নিয়ে গেছে।
গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ৪৫টি চুরি এবং ১০টি ডাকাতির মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহভাজনদের চিহ্নিত করে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। তো আমরা লিস্ট করে তারা যাতে বাইরে থাকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি এবং আশা করি যে এটা খুব দ্রুতই কমে যাবে, ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। নজরদারি বাড়ানোর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ডাকাতি ও ছিনতাই আতঙ্ক আরও বাড়বে বলে দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাতে পবা উপজেলার হরিয়ান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম ফরিদা পারভিন। পুলিশ জানায় জমি নিয়ে ফরিদার পরিবারের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল পরশের। এ নিয়ে রাতে দুপক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে ফরিদার গলায় ছুরিকাঘাত করে পরশ। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজবাড়ীর প্রধান ডাকঘরে শতাধিক গ্রাহকের প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। লেটার রাইটার শিহাব মৃধার দিকে অভিযোগের তীর। ভুক্তভোগীদের দাবি, এই ঘটনায় তৎকালীন পোস্টমাস্টার সহ সংশ্লিষ্ট কয়েকজন কর্মচারীরও যোগ সাজশ ছিল। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী পোস্টমাস্টার। এই ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করেছে ডাক বিভাগ। ভবিষ্যতের কথা চিন্তা করে 2 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে গিয়েছিলেন রাজবাড়ীর হালিমা বেগম, কিন্তু সার্ভার জটিলতার অজুহাতে একটি রসিদ দিয়ে টাকা জমা রাখেন লেটার রাইটার শিহাব মৃধা। 3 মাস ঘোরানোর পর হালিমা বেগম জানতে পারে জমা দেয়া অর্থ ডাকঘরের হিসাবে ঢোকেনি। পুরো টাকা নিয়েই চম্পট দিয়েছে শিহাব মৃধা। শুধু হালিমা নয়, এমন প্রতারণার শিকার রাজবাড়ীর প্রধান ডাকঘরের অন্তত 60 জন গ্রাহক। তাদের অভিযোগ, তৎকালীন পোস্টমাস্টার সহ কয়েকজন কর্মচারীর যোগসাজশ ছাড়া অর্থ আত্মসাৎ সম্ভব নয়। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রুত আমানতের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। 50,000 টাকা রাখছি, শিহাব বলছে যে সবকিছু কমপ্লিট, 2 সপ্তাহ পরে এসে বই নিয়ে যাবেন। পরে 2 সপ্তাহ পরে ফোন দিয়ে যোগাযোগে পাইনি। কাউন্টার থেকে বলবে যে টাকাটা এখানে জমা দিয়ে আর কাগজপত্র সবকিছু ওখানে দেন, ও করে দিবে। তাহলে তো এখানে তো আমার মনে হচ্ছে যে তাহলে তো এখানে এরা জড়িত। আমরা বাসায় রাখতে পারি না, সরকারি জায়গায় রাখতে পারি না, আমরা টাকাটা রাখবো কোথায়? কর্তৃপক্ষ যদি যথাযথ পদক্ষেপ নিত বা তারা যদি একটু অ্যালার্ট থাকতো তাহলে এ ধরনের দুর্ঘটনা হতো না। ঘটনা জানাজানি হলে গত 12 জুলাই কুষ্টিয়া বিভাগীয় ডাক কার্যালয়ের কর্মকর্তারা তদন্তে গিয়ে অভিযুক্ত শিহাবকে ডাকঘরে পেলেও তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেনি। এরপর থেকে আত্মগোপনে শিহাব। তার ছোট ভাই মাহবুব মৃধার দাবি, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হোক। এই ঘটনাটার মূলত আসলে শুনতেছি যে এই সব ঘটনা ঘটছে পোস্ট অফিসে। তো এই ঘটনা যদি ও বা ওরা কারা কারা ঘটাইছে, ওর সাথে জড়িত কারা বা ও একলা জড়িত কিনা, এসব তদন্ত সবার বিচার হোক। যারা এইসব কাজের সাথে জড়িত সবার বিচার হোক। আমিও চাই সবারই বিচার হোক। তৎকালীন পোস্টমাস্টারের দাবি, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। আর বর্তমান পোস্টমাস্টার বলছে, তিনি যোগদানের পর অর্থ আত্মসাতের বিষয়টি ধরা পড়ে। আমি তো 2 দায়িত্বে কাজ করতাম, তো আমরা তো আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো সই করে কাউন্টারের নাম্বার হলে টাকা পয়সা ক্লিয়ার করে বই দিয়ে দিয়েছি, এইটুকু জানি। আর উনি যে বাইরে কি করেছে এইটা আমার জানা নেই। পরবর্তীতে আমরা যখন এটা উদ্ঘাটন করতে পেরেছি, তারপর থেকে সে আর অফিসে আসছে না, তার ফোন বন্ধ, তাকে আর পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি। ঘটনার পর কুষ্টিয়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় এবং খুলনা সার্কেল পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আত্মসাৎ হওয়া টাকার সার্বিক তথ্য উদ্ঘাটনের নির্দেশনা দেওয়া হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের বাজার। মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1 টাকা, লেনদেন হচ্ছে 124 টাকার কাছাকাছি। আমদানি বৃদ্ধি এবং ঋণের কিস্তি পরিশোধের চাপে কিছুটা বেড়েছে বিনিময় হার, যদিও এটিকে সাময়িক বলছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন মুদ্রার দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এর পেছনে কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। 1.5 বছরের বেশি সময় স্থিতিশীল থাকার পর আবারও কিছুটা অস্থির ডলার বাজার। জুনের শেষ সময়ে এসে বাড়তে শুরু করে বিনিময় মূল্য। সপ্তাহ 2-এর ব্যবধানে আন্তঃব্যাংক লেনদেনে বিনিময় মূল্য প্রায় 1.25 টাকা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 76 পয়সায়, যা গেল কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির পরও ডলারের দাম বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং আমদানি ব্যয় বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়েছে বিনিময় মূল্যে। দ্রুতই আবার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা নিয়ন্ত্রক সংস্থার। দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে, অর্থাৎ মার্কেট ডিসাইড করে এক্সচেঞ্জ রেট বা ডলারের মূল্য কত হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ নেই। বাংলাদেশ ব্যাংক শুধু অবজার্ভ করে বিষয়গুলো যে কেউ কোনো ফাউল প্লে করছে কিনা। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। গেল অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। 2025-26 অর্থ বছরের 11 মাসে 64 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হলেও রপ্তানি হয়েছে 40 বিলিয়ন ডলার, ঘাটতি প্রায় 24 বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 4.5 বিলিয়ন ডলার বেশি। অর্থনীতিবিদরা বলছেন আমদানি ব্যয় বৃদ্ধিতে ডলারের দাম বাড়তে পারে, তবে এখানে কোনো কারসাজি আছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের। ইন্টার ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক টু ব্যাংক সেখানের কিছু মানে ট্রানজ্যাকশন প্রসিজিওর থাকে, সেখানে অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে, সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে, সাপ্লাই সেইভাবে গ্রো করছে না। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যের দাম ও মূল্যস্ফীতিতে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর উদ্যোগ দরকার বলেও মনে করেন তারা। ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের থেকে অনেক বেশি, এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং যেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। তাছাড়াও বিভিন্ন সেক্টরে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আছেন, যারা কনস্ট্রাকশনে আছে, সমস্ত কিছুর উপরে এটা ইম্প্যাক্ট করবে। এখন তো আমরা একটা বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে চলছি। অনেকে ব্যাংকে ঋণ শোধ দিতে পারছেন না, অনেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এটা হবে কি বোঝার পরে শাকের আঠির মতো হবে। খোলা বাজারেও ডলারের দাম 1 টাকা বেড়ে লেনদেন হচ্ছে 127 টাকার আশেপাশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভরা মৌসুমেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। দেশের অন্যতম বৃহৎ ইলিশের পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে সরবরাহ কমেছে কয়েকগুণ। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে রূপালী এই মাছের দাম। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরাও। তবে কেন কমছে ইলিশের উৎপাদন, এর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে বিশেষজ্ঞ দল। চলছে ইলিশের ভরা মৌসুম, বেড়েছে জেলেদের ব্যস্ততা, তবুও আশানুরূপ মাছের দেখা নেই নদীতে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা চেষ্টার পরেও অনেকেই ফিরছেন প্রায় খালি হাতে। কয়েক বছর আগেও এ সময়ে চাঁদপুরের মাছঘাটে প্রতিদিন 1 থেকে 1,500 মণ ইলিশের বেচাকেনা হতো। তবে এবার বাজারে আসছে না 100 মণ মাছও। সরবরাহ কমে যাওয়ায় 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 3,000 টাকায়। মৎস্যজীবীরা বলছেন নির্বিচারে জাটকা নিধন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নাব্যতা সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নদীতে ইলিশের স্বাভাবিক চলাচলে বাধা তৈরি করছে। সরবরাহ কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী ও আড়তের শ্রমিকরা। টাকা অধীনে সবকিছু ধরে লাই, প্রশাসন জায়গা জায়গা দিয়া প্রশাসনে দৌড়িয়া টাকা খায়, নদী গেছে শুকায়া। এই কারণে গাঙ্গে স্রোত হইতে পারে না, স্রোত বেশির কারণে ইলিশ মাছ বেশি হয়, কিন্তু স্রোত নাই, ইলিশ মাছও জন্ম হইতে পারে না। ছোট বড় সব কারেন্ট দানা মূলত বাদ করে দিলে আবার শাবক ইলিশ মাছ জৈবন দেশ হয়তো আমরা ফাইতাম। অন্যান্য বছরের তুলনায় এবার মাছ কম, গত বছরও কম হয়েছে, কিন্তু তার চেয়েও বেশি কম এই বছর। আর এই কম হওয়ার কারণে আসলে ব্যবসায়িকরাও অনেক সমস্যার মধ্যে আছে। পরিসংখ্যান বলছে গত 2 বছরে দেশে ইলিশের উৎপাদন কমেছে 42,000 মেট্রিক টন। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও ইলিশ সম্পদের উন্নয়নে বিশাল নদী অঞ্চলে কাজ করছেন তারা। আমাদের অভিযান আমরা প্রতিনিয়ত চলমান রেখেছি। কিছু বিচ্ছিন্ন ঘটনা যেগুলো জেলেরা মানে না, তাদেরকে তো আমরা অভিযানকালীন সময় মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ধরে নিয়ে আসা এবং তাদের শাস্তি দেওয়া হয়। এদিকে সংকটের প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। গ্লোবাল ক্লাইমেটিক চেঞ্জ, অর্থাৎ কিছু তাপমাত্রা বৃদ্ধি, পানি প্রবাহ কমে যাওয়া,
এবং লবণাক্ততা দেহে সিলটেশন, বালু উত্তোলন, তাদের মাইগ্রেটরি রুট বাধাগ্রস্ত হচ্ছে। জেলার মেঘনা ও পদ্মা নদীতে ইলিশ সহ বিভিন্ন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় 1.5 লক্ষ জেলে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দেশ এগোচ্ছে উন্নয়নের মহাসড়কে, কিন্তু পটুয়াখালীর বাউফলে রয়েছে এমন একটি গ্রাম যেখানে স্বাধীনতার 55 বছরেও নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষা এলেই কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে উপজেলার ভরিপাশা গ্রামের প্রায় 12,000 মানুষ। কাদা মাখা পথে চলাফেরা করে প্রতিনিয়ত নানা দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। পুরোটা পথ জুড়েই কাদামাটিতে একাকার, মানুষের চলাচলের ছাপ স্পষ্ট। পটুয়াখালীর বাউফলের ভরিবাসা গ্রামের এ পথ মারিয়ে প্রতিদিন জ্ঞান অর্জনের স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে যায় কোমলমতি শিক্ষার্থীরা। জরুরি কাজে এবড়ো থেবড়ো এ রাস্তাই স্থানীয়দের একমাত্র ভরসা। স্বাধীনতার পর কেটে গেছে 5 দশকেরও বেশি সময়, কিন্তু 12,000 বাসিন্দার এই গ্রামে নির্মাণ হয়নি কোনো পাকা সড়ক। বর্ষায় কাদা আর জলাবদ্ধতায় বন্দী হয়ে থাকতে হয় স্থানীয়দের। রোগীকে হাসপাতালে নেয়া কিংবা জরুরি কাজে নৌকাই একমাত্র ভরসা। গ্রামটিতে 7টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছে শিক্ষার্থীরা। আমাদের স্কুলে যাইতে অনেক কষ্ট হয়, রাস্তাটা ভালো হলে অনেক ভালো হতো। চোখে দেখি নেই যে এখানে আমাদের একরা রাস্তায় মাটি পড়ছে। আমরা বসবাস করি শুধু একাডু কাদার ভিতরে। যদি কোনো মুমূর্ষু রোগী অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে হসপিটালে নিতেই আপনার পথেই মারা যায়। এরকমের অহরহ ঘটনা আমাদের এখানে রয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াতও অনেকটাই সীমিত। এখানে এত পরিমাণ মাদক বাড়ছে, যার কারণে ছোট বড় সবাই মাদকে আসক্ত। এটা নাকি বেরিবাদ পাস হয়েছে ভাইয়া। হ্যাঁ, আমার বয়সের পর্যন্ত এখানে দেখছি 48টা র্যাক পড়ছে ভাই, খালি মাফে। মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সংসদ সদস্য জানালেন, সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তিনিও। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত একটা ওয়ার্ড কোনো পাকা সড়ক নির্মাণ হয়নি, ইভেন ইটের সোলিংও হয়নি। তো সেটা দেখার পর থেকে আমরা উপজেলা ইঞ্জিনিয়ার যে অফিস এবং পিআর অফিস, এই 2 অফিসকে আমি নির্দেশনা দিয়েছি। এটা বিশেষ কোনো বরাদ্দের আওতায় আমরা নিয়ে আসার ব্যাপারে পরিকল্পনা করছি। কিছু কথাও হয়েছে, যতটুকু অনুধাবন করছি যে এ ব্যাপারে সামগ্রিক প্রচেষ্টা এবং সরকার এটার সাথে একমত পোষণ করেছেন। উন্নয়নের গল্প যখন দেশের প্রতিটি প্রান্তে, তখন 6 কিলোমিটার পাকা সড়কের অপেক্ষায় ভরিপাশা গ্রামবাসী। সড়কটি পাকা হলে কৃষি, শিক্ষার অগ্রগতি সহ এলাকার অর্থনীতিও চাঙ্গা হবে আশা স্থানীয়দের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। রথে চড়ে শুক্রবার বাড়ি ফিরেছেন জগন্নাথ দেব, সেই সাথে আবারও আশ্বিন হয়েছেন ভক্তের হৃদয়ে। বিশ্বাসের এই যাত্রা শান্তি, মঙ্গল আর আনন্দময়। উল্টো রথ যাত্রা শেখায় রথের চাকার মতোই প্রবহমান কালো স্রোত। ভক্তদের প্রার্থনা, সব অন্ধকার পেরিয়ে জীবনের রথ এগিয়ে যাক মানবতার পথে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে 7 দিন আগে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন মামাবাড়ি। সাথে ছিল বোন সুভদ্রা আর ভাই বলরাম। রথে চড়ে তার বাড়ি ফেরাকে ঘিরেই উল্টো রথ উৎসব। ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে উল্টো রথযাত্রা শুরু হয় বিকাল 3:30টায়। গন্তব্য স্বামীবাগ মন্দির। বিশাল কাঠের রথে 3 দেবতার বিগ্রহ নিয়ে যাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। যে পথ দিয়ে এসেছিল রথ, সেই একই পথে রথের রশি টেনে এগিয়ে যান ভক্তরা। কীর্তন, নৃত্য ও গীত, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ, এমন নানা অনুষঙ্গে চলে উল্টো রথযাত্রা। ভগবান আমাদের সাথে রাজপথে বের হয়েছে, বছরে একবার আমাদের সাথে রাজপথে বের হয়, কিন্তু একটু মন খারাপ যেহেতু আবার 1 বছর অপেক্ষা করতে হবে এই রথের জন্য। ভগবান স্বয়ং মাঠে নেমে আসে, আমরা সেখানে দর্শন করতে পারছি, আমাদের জন্য সৌভাগ্য। হাতে হাত লাগিয়ে রথ টানায় অংশ নেন সব বয়সী মানুষ। পথে গড় প্রণাম করে ভক্তি প্রকাশ করেন অনেকে। হীন তাদের সকলকে ভগবান জগন্নাথের আজকেও সেই সমপরিমাণ কৃপা করবেন। আনানোর সময় ভালো খুশি মনে আনছি, মানে নেওয়ানোর সময় খুব কষ্ট হইতেছে, আবার বছর পর একবার পাবো। যাত্রার আগে ঢাকেশ্বরী মন্দিরে আলোচনায় যোগ দেন সনাতন ধর্মগুরু ও বিশিষ্ট ব্যক্তিরা। বলেন, ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারা জাতির শত্রু। মানুষের ধর্ম বিশ্বাসকে পুঁজি করে
সমাজকে বিভক্ত করা, সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়, অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য যেন পুঁজি করতে না পারে। বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ, কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না। বাদ্যবাজনার তালে নাচ আর সুরে সুরে উল্টো রথযাত্রায় অংশ নেয়া ভক্ত অনুরাগীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের পর মেসিদের ড্রেসিং রুম নিয়ে নেট দুনিয়ায় ষড়যন্ত্রের যে গুঞ্জন চলছিল সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিসান্দ্রো পারদেস। স্পেন ফাইনালে সেরা ছিল, ওদেরকে যোগ্য বিজয়ী বলেই দাবি করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে বলেও জানান পারেদেস। বিশ্বকাপ শেষ, কিন্তু থামছে না বিতর্ক। ফাইনালের পর লিওনেল মেসির এক রহস্যময় ভিডিও ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, আর সেই আগুনে এবার জল ঢেলে দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারেদেস। ম্যাচের আগে মেসি সতীর্থদের বলেছিলেন, যা ঘটেছে ভুলে যাও। পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের চোট নিয়ে মাঠ ছাড়া কিংবা এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখার দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের দাবি ড্রেসিং রুমে নিশ্চয়ই কোনো ঘাপলা ছিল। কিন্তু এসব ফালতু গুঞ্জনে কান দিতে নারাজ খোদ পারেদেস। ফাইনালে স্পেন আমাদের চেয়ে সেরা ছিল, তারাই বিশ্বকাপের ন্যায্য বিজয়ী। যা ছড়াচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা শুনেছি তাতে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। টুর্নামেন্টের আগে, চলাকালীন এবং পরে যা কিছু বলা হয়েছে এসব নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। ফাইনালের হারের কষ্ট তাদের অনেক দিন পোড়াবে বলেও জানান পারেদেস। পাশাপাশি জাতীয় দলে তার নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চিত এই আর্জেন্টাইন মিডফিল্ডার। আমরা অনেক কিছু অর্জন করলেও ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আমাদের এটি উপভোগ করা উচিত। খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি অনেকের জন্যই কঠিন হবে। সুন্দর, অসাধারণ এক পথ চলা ছিল। ষড়যন্ত্রের ধোঁয়া কেটে যাক বা থাকুক, পারেদেস বুঝিয়ে দিলেন মাঠের লড়াইটাই আসল। আর সেই হারের রেশ কাটিয়ে আলবিসেলেস্তাদের আবারও ফিরে আসার প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ভারতে চলমান জেনজি আন্দোলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আবারও রাত্রিকালীন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাত 11টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। 40 সেকেন্ডের ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের ফ্রেন্ডস সম্বোধন করেন ভারতীয় প্রধানমন্ত্রী। বৃহস্পতিবারের ভিডিও বার্তায় বিপুল ইতিবাচক সাড়া পেয়েছেন দাবি করে তরুণদের উদ্দেশ্যে ধন্যবাদ জানান মোদী। প্রশ্ন ফাঁস কাণ্ডে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আগের রাতের ভিডিও বার্তা প্রসঙ্গে বলেন, তরুণদের সাথে যোগাযোগের সুযোগ হয়েছে, সবাই মূল্যবান ও বুদ্ধিদীপ্ত মতামত দিয়েছে। এর আগে প্রশ্ন ফাঁস রুখতে খসড়া বিল তৈরি ও এই বিষয়ে শুক্রবার মন্ত্রিসভায় আলোচনার কথা জানিয়েছিলেন মোদী। প্রধানমন্ত্রী সেই বার্তার পরেই শরবত পান করে অনশন ভাঙেন আলোচিত মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। ফেসবুক, ইনস্টাগ্রামের কল্যাণে এখন বিশ্বজুড়ে হটকেক দিল্লির যন্তর মন্তরে জেনজিদের বিক্ষোভ। পুলিশকে ফুল, চকলেট দেয়া, ব্যারিকেড কাঁধে তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে তাদের উদ্ভট কর্মকাণ্ডের রিল ও মিম নজর কেড়েছে গোটা বিশ্বের। রাতারাতি এসব ভিডিওর ভিউ ছাড়িয়ে যাচ্ছে লাখ থেকে কোটিতে। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমকে ব্যবহার করে ব্যাপক প্রভাবশালী হয়ে ওঠা নরেন্দ্র মোদীকে তার চালেই বাজিমাত করে দিয়েছে ভারতের জেনজিরা। লাঠি হাতে তেড়ে আসছে পুলিশ। সামনে দৌড়াতে দৌড়াতেই উপরের দিকে ক্যামেরা তুলে পুলিশের ভিডিও করছে আন্দোলনকারী জেনজি। ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় মোবাইল গেম সাবওয়ে সার্ফারের থিম সং।
সড়কে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পাশাপাশি প্রতিবাদের হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। কমেডিয়ান, র্যাপার, আর্টিস্ট থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী আন্দোলনকে বাঁচিয়ে রাখতে তৈরি করছে মজাদার সব কন্টেন্ট। জেনজিদের নিত্য নতুন কৌশল কোণঠাসা করছে মোদি সরকারকে। বিহারে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের ছোড়া পানিতে ভয় না পেয়ে উল্টো উদ্দাম নৃত্যে উদযাপন জেনজিদের। কাঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের ব্যারিকেড। যন্তর মন্তরে দাঁড়িয়ে পুলিশের লাঠি পেটার জন্য প্রস্তুত হতে তারা বানাচ্ছে গেট রেডি উইথ মি ফিটচেক জাতীয় ভিডিও। আন্দোলন দমনে অংশ নেওয়া পুলিশ সদস্যদেরও নাকানি চুবানি খাওয়াতে ছাড়ছে না তরুণ তরুণীরা। পুলিশকে ফুল চকলেট দিয়ে বানানো ভিডিওর ভিউ রাতারাতি ছাড়াচ্ছে লাখ থেকে কোটিতে। এছাড়াও শিক্ষার্থীদের পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্যানে জানালার পাশে সিট দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ দেওয়া, আন্দোলনে তেলাপোকা, স্পাইডারম্যান, ব্যাটম্যানের মতো সুপারহিরো সেজে এসেও বিশ্বজুড়ে ভাইরাল হচ্ছে ভারতের জেনজিরা। আন্দোলনের পরিস্থিতি নিয়ে শুরু থেকেই তেমন একটা খবর কিংবা প্রতিক্রিয়া প্রকাশ করেনি ভারতের মূলধারার গণমাধ্যমগুলো। সামাজিক মাধ্যম ব্যবহার করে নিজের ব্যাপক প্রভাবশালী ভাবমূর্তি ধরে রাখা নরেন্দ্র মোদীকে এবার তারই ফাঁদে বন্দী করছে ভারতের প্রতিবাদী জেনজিরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী মোদীর বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জনপ্রিয় অনলাইন শপের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আহত হয়েছে অন্তত 3 জন। এ নিয়ে চলতি সপ্তাহেই মোট 5টি বেসামরিক প্রতিষ্ঠানের গুদামে হামলা চালালো ইউক্রেন। শুক্রবার সেন্ট পিটার্সবার্গের কাছে অবস্থিত ঐতিহাসিক লেনিনগ্রাদ অঞ্চলে ওয়াইল্ড বেরিজে কোম্পানির গুদামে হামলা চালায় কিয়েভ। স্থানীয় গভর্নর আলেকজান্ডার এই তথ্য নিশ্চিত করে। হামলার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট অঞ্চলের 2টি লজিস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে ওয়াইল্ড বেরিজ কর্তৃপক্ষ। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের প্রকোপ থেকে বাঁচতে অভিনব এক কৌশল গ্রহণ করেছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে পাহাড়ি বনাঞ্চলে চড়ানো হচ্ছে ছাগল, ভেড়া ও গরুর পাল। স্থানীয়রা বলছেন এসব প্রাণী শুকনো লতাপাতা ও দাহ্য গুলমুখে বনভূমি পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, যা দাবানল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাহাড়ি বনভূমিতে গরু ভেড়া চড়ে বেড়ানোর এই দৃশ্য স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের। স্থানীয় বাসিন্দারা তাদের গবাদি পশু এনে এসব স্থানে ছেড়ে দিয়েছেন, যেন এসব প্রাণী ঝোপঝাড় আর লতাগুলমুখে বনভূমি পরিচ্ছন্ন রাখে। স্পেনের এই এলাকাটি দীর্ঘদিন ধরেই দাবানল প্রবণ। আধুনিক মেশিন ভাড়া করে বন জঙ্গল পরিষ্কার করার খরচ স্থানীয় সম্প্রদায়ের সাধ্যের বাইরে। তাই প্রাকৃতিকভাবে গোচারণের মাধ্যমে ঝোপঝাড় পরিষ্কার করে দাবানলের ঝুঁকি কমানোর আপ্রাণ চেষ্টা করছেন এই এলাকার বাসিন্দারা। কয়েক দশক ধরে পাইনসহ বড় বড় গাছের বাগান কমে গেছে স্পেনের গ্যালিসিয়া এলাকায়। গ্রামাঞ্চলের জনসংখ্যাও কমেছে আশঙ্কাজনক হারে। ফলে বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে যায়, যা কিনা বাড়িয়ে দিয়েছে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা। 2017 সালে অঞ্চলটির বিভিন্ন এলাকায় দেখা দেয় দাবানল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর অন্যতম কারণ ছিল গ্রাম ও বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়ে ওঠা আগাছা, ঝোপঝাড় এবং তৃণভূমি। তীব্র গরমে এসব উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে দাবানল। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার গবাদি পশু চড়ানোর মতো প্রাচীন পদ্ধতিকে ব্যবহার করছেন স্থানীয়রা। গ্যালিসিয়া অঞ্চলে প্রায় 8000 কাচেনা জাতের গরু আছে। ঘাস কিংবা খড়ের চেয়ে এই জাতের গরুর কাছে ঝোপঝাড় এবং লতাগুল্ম বেশি পছন্দের। এসব খেয়ে বিস্তীর্ণ এলাকা পরিচ্ছন্ন রাখতে সহায়তা করছে এই জাতের গরু। তাই স্পেন জুড়ে ছড়িয়ে পড়া দাবানল প্রতিরোধে কাচেনা জাতের গরু চড়াচ্ছেন স্থানীয়রা। গরুগুলো গাছপালা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে। প্রাণীগুলোর গলায় জিপিএস কলার পরানো থাকে, ফলে বেড়ার প্রয়োজন হয় না এবং তারা অবাধে বিচরণ করতে পারে। ভূখণ্ডের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে এই গবাদি পশুরা। স্পেনের এই অঞ্চলটি দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। গত বছর এখানে প্রায় 3 লাখ একর জমি পুড়ে গেছে, যা মাদ্রিদ শহরের আয়তনের দ্বিগুণ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।